গভীর রাত আর চারদিকে নিস্তব্ধতা। আর রায়চৌধুরী বাড়ির অন্দরমহলে তখন ঝড়ের পরে নিস্তব্ধতা বিরাজ করছে, কারণ সাজের জন্মদিনের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে আরিয়ার এক হঠকারী সিদ্ধান্তে। আর ওইদিকে সোফায় বসে অঝরায় কান্না করছে সাজ। আর এইসব দেখে রঞ্জিনী রাগে ফুঁসে উঠে বলেন, বিশ্বাস কর সাজ, ওই আরিয়া মেয়েটার যে এত বড় স্পর্ধা হবে সেটা আমি ভাবতেও পারিনি। ও আমাদের নুন খেয়ে আমাদের মুখে চুন কালি লাগালো। ও সবার সামনে ও আর ওর বখাটে বন্ধুরা মিলে যে কাণ্ডটা ঘটালো, তাতে আর কোথাও আমাদের মাথা তুলে দাঁড়ানোর জায়গা নেই। এটা শুনে মোহনা বলে ওঠে, আসলে দোষটা ওই মেয়েটার একার নয়। ও ওর বাবার প্রশ্রয়ে হয়তো এমন পর্যায়ে পৌঁছেছে। ছোটবেলা থেকে ওকে কোনো শাসন করেনি, শুধু টাকা আর বিলাসিতাই দিয়ে গেছে। মোহনার এই কথা শুনে ওদিক থেকে অরুণা বলে ওঠে, ঠিক বলেছ দিদি, ও যেই থালাতে খেলো সেই থালা দিয়ে ফুটো করলো। আর শুনলাম সুমিত ওকে হন্যে হয়ে সব জায়গায় খুঁজেছে, কিন্তু ওকে কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় ও এখন পাপ করে মুখ লুকিয়ে বেড়াচ্ছে। আর ওইদিকে আমরা দেখতে পারি হাসপাতালের সামনে আরিয়া আর ওই অচেনা ছেলেটি, তারা দুজনেই হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে আরিয়া ছেলেটিকে কিছুটা অপরাধবোধ এবং কিছুটা কৃতজ্ঞতা নিয়ে বলে ওঠে, ডাক্তারবাবু বললেন ব্যান্ডেজটা ঠিকঠাক হয়েছে, আর শোনো তুমি ওই ওষুধগুলো সময় মতন খেয়ে নিও। আরিয়ার এই কথা শুনে ওই দিক থেকে ওই ছেলেটি হেসে বলে, আপনি আমার জন্য অনেক করলেন, আপনার তো অচেনা একটা ছেলের জন্য এতগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না। আর এটা শুনে আরিয়া তাকে বলে ওঠে, আপনি যদি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে না বাঁচাতেন তাহলে এতক্ষণে হয়তো আমি পগার পাড়ে চলে যেতাম, আর তাই আপনাকে হয়তো আমার ধন্যবাদ দেওয়াটাও কম হয়ে যাবে। আর এরপরে সেই ছেলেটি যখন তার সাইকেল নিয়ে চলে যেতে চাইলো, আর তখনই এটা দেখেই আরিয়া আঁতকে উঠল, কারণ এই জনশূন্য রাতে সে একা এখন কোথায় যাবে। আর তাই সে দৌড়ে গিয়ে সেই ছেলেটাকে বলল, এই শোনো, আমাকে তুমি মাঝ রাস্তায় এইভাবে একা ফেলে চলে যাবে? আমি একটা মেয়ে, তাই যদি এই রাতে আমার সঙ্গে কোনো বিপদ ঘটে, তুমি কি কালকের খবরের কাগজে আমার দুর্ঘটনার খবর দেখতে চাও? আরিয়ার এই কথা শুনে ছেলেটি আরিয়াকে আমতা আমতা করে বলে ওঠে, আসলে আমাদের হোস্টেলে রাত 10টার মধ্যে না ঢুকলে গেট বন্ধ হয়ে যায়, আর তাই আমি যদি এরপরেও দেরি করি তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। এটা শুনে আরিয়া ছেলেটিকে বলে ওঠে, একটা রাত না হয় তুমি আমার জন্য পাঁচিল টপকেই ঢুকলে, তাই প্লিজ তুমি আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। ওইদিকে আমরা দেখতে পারি আরিয়ার বাবা আকাশ সেনের অস্থিরতা বাড়ছে, আর তাই সে তার ভাড়াটে গোয়েন্দাকে ফোন করে ধমক দিচ্ছে। সে ফোন করে তাকে বলছে, তোমাকে কি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দিই বসে বসে ঘুমানোর জন্য? তুমি কি গোয়েন্দা? আমার মেয়ে এখন কোথায় তুমি সেটাও জানতে পারলে না। আর মনে রেখো, আরিয়াকে কিন্তু আমার আজকের মধ্যে চাই তো চাই, কারণ ও আমার প্রতিশোধ নেবার দাবার গুটি, আর তাই আমি ওকে নিজের হাতের মুঠোয় রাখতে চাই। আর আজকের পরে ওর ডানাটা আমি এমন ভাবে ছাড়বো যাতে ও আমার কথার বাইরে এক পাও ফেলতে না পারে। এরপরে আমরা দেখতে পারি আকাশ সেন বারে বারে আরিয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু আরিয়ার ফোন সে বারে বারেই বন্ধ পায়। ওইদিকে আমরা দেখতে পারি রাস্তার ধারে আইসক্রিমের গাড়ি দেখে আরিয়া ছেলেটির কাছে আবদার করে বলে, আমি এখন আইসক্রিম খাবো। এটা শুনে ছেলেটি অবাক হয়ে আরিয়াকে বলে ওঠে, তুমি কি পাগল নাকি? এই কনকনে ঠান্ডায় কেউ আইসক্রিম খায়? আর এরপরেও আরিয়া জেদ ধরে বলে, আমি আইসক্রিম খাবোই খাবো। আর এরপরে আমরা দেখতে পারি আইসক্রিমওয়ালার কাছে গিয়ে আরিয়া দুটো দামি আইসক্রিম চাইলো। আর এটা দেখে ছেলেটি আরিয়াকে বলে উঠলো, আমি আপনার টাকায় আইসক্রিম খাবো না, কারণ আপনার টাকায় খেলে আমার আত্মসম্মানে লাগবে। এটা শুনে আরিয়া ছেলেটিকে হেসে বলল, ঠিক আছে তাহলে তুমিই আমাকে খাওয়াও। এটা শুনে ছেলেটি নিজের পকেট হাতড়ে বলে ওঠে, আমার কাছে তো বেশি টাকা নেই, তাই সাধারণ কাঠির আইসক্রিম ছাড়া আমি তোমাকে অন্য কিছুই খাওয়াতে পারবো না। ছেলেটির এই কথা শুনে আরিয়া ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর সে মনে মনে ভাবতে থাকে ছেলেটি কতটাই না সরল। আর এরপরেই সে ছেলেটির কথার মতন সাধারণ আইসক্রিম হাতে নেয়। এরপরে আরিয়া আইসক্রিমটা খেতে খেতে মনে মনে ভাবতে থাকে, জীবনের সব বিলাসিতার চেয়ে সাধারণ এই মুহূর্তটা তাকে এক অদ্ভুত শান্তি দিল। এরপরে আমরা দেখতে পারি আরিয়াকে সেই ছেলেটা একটি মোড়ে নামিয়ে দিয়ে সে চলে গেল। আর ওইদিকে আরিয়া সেখানে একা দাঁড়িয়ে ভাবছে যে সে এখন কোথায় যাবে। সে তার বাবার কাছে যাবে না চৌধুরী বাড়িতে যাবে। আর এটাও আরিয়া ভালো করে জানে, সে যদি এখন চৌধুরী বাড়িতে যায় তাহলে সেখানে তাকে কেউই মেনে নেবে না। ওইদিকে আমরা দেখতে পারি গাড়ির ভিতরে শুভ আর আদি ব্যাকুল হয়ে আছে। আর ওইদিকে শুভ বারে বারে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর বলছে, ভগবান, আরিয়া এখন কোথায় আছে আমরা তা কেউ জানি না, আর তাই তুমি ওকে একটু রক্ষা করো। শুভর এই কথা শুনে কেশব বিরক্ত হয়ে বলে, মা তুমি এখনো ওই মেয়েটার জন্য কান্না করছো? ও যা আমাদের সঙ্গে করেছে তার জন্য ওকে আমাদের বাড়িতে স্থান দেওয়াটাই উচিত নয়। আর ঠিক সেই মুহূর্তেই একটা বাড়ির গেটের বাইরে কেশব আরিয়াকে বসে থাকতে দেখে চিৎকার করে উঠে বলে, মা বাবা ওই দেখো আরিয়া ওখানে বসে আছে। আর এরপরেই শুভ আর আদি গাড়ি থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে। ওইদিকে আরিয়াকে এরকম অসহায় অবস্থায় দেখে শুভর মাতৃত্ব হাহাকার করে ওঠে।
ওঠে। এরপরেই শুভ আরিয়ার কাছে গিয়ে বলে, আরিয়া তুমি এখানে? শুভকে দেখা মাত্রই আরিয়াও মাথা নিচু করে বলে ওঠে, আপনারা এখানে কি করছেন? আর এরপরেই শুভ আরিয়াকে বলে ওঠে, আরিয়া তুমি অনেক বড় অন্যায় করেছো, আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। আর যাই হোক আমি তো একটা মা, তাই তোমাকে এভাবে ঠান্ডায় আমি ফেলে যেতে পারবো না। আর তাই চলো বেশি দেরি না করে আমাদের সাথে চলো। আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়।